আর আজ আমাদের বাসর রাত, তবু একটা পাপ্পিও দেস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ কাব্য বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলো। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফলকাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব। তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে কাব্য বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো। মানে কি বলছেন এসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে। কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি? জানেন আমার না নাভির কাছে। আল্লাহ, আমাকে বাঁচাও। মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারে। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন। তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। কার কাছে শুনেছ? আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। এই পিচ্চি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমাও বলছি। হ্যাঁ হ্যাঁ, বাসর রাতে কত কি করে শুনছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না? তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যদি আল্লাহ তাআলার কালাম পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবেই আল্লাহর কাছে চাইবো। আচ্ছা, এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মীরা কাব্যের মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই তার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে তার। তখন কাব্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। এই মেয়ে বাসরাতে শখ জাগছে, নাকি টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সেই কিনা বাসর রাত নিয়ে লাফালাফি। যত সব, হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকি টিপ দিলে থাক বলবো না, পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ, কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্চি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়। আর আমি না, আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর কাব্য মনে মনে ভাবছে, মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্চি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো কাব্যের। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি? পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি
আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবি। তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে কাব্য চলে গেল সোফাতে। আর একটু থাকলে সে পাগল হয়ে যাবে। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছে কাব্য। হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল। সাথী শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার সাথীর কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। গল্পের নায়ক কাব্য আহমেদ অনার্স কমপ্লিট করে তার বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছে। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব। এই, কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি, কি যে করব। আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মীরার মুখটা চেপে ধরল কাব্য। এই, তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে মেয়েটার কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনোরকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালবেলা জান্নাত দরজা ধাক্কাচ্ছে, আর ভাবি ভাবি। জান্নাতের ডাকে কাব্যের ঘুম ভাঙতেই চেয়ে দেখে সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখে মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, কি এমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওঠো। ও কি হয়েছে মা? ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। বাবা, আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেন না। তুই চুপ করবি? তুই চুপ কর। আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিঁচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যাই। তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফুটে সেটা আমার কলিজাতে ফোটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখেও এনো না। তখন কাব্য মেয়েটার দিকে তাকাতেই তার বুকটা কেমন যেন করে উঠল। পিচ্চিটার চোখে পানি চিকচিক করছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, মনে থাকে যেন নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরতেছি। বলে পিচ্চি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পরাচ্ছে? এটা দেখে কাব্য নিজের অজান্তে হেসে ফেলল। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না। এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথে মীরার শাড়িটা খুলে গেল। তখন কাব্য অন্যদিকে তাকিয়ে বলল, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলো কাব্য। তারপর প্রশ্ন করল, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না, কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি, এখানে অন্যদিকে ফিরে থাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। পিচ্চিটার কথা শুনে কাব্য পিচ্চির দিকে তাকালো। পিচ্চিটার লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার কাব্য শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছে। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচ্চির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচ্চিটাকে এত সুন্দর লাগে, না দেখলে হয়তো তা কাব্যের অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা
হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্ছির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে কাব্য আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পিচ্ছির ঠোঁট দুইটা হঠাৎ তার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই তার হাতটা ধরে ফেললো। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না। এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম কিছুই বোঝে না, কোথায় হাত দিলে কি হয়। বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচ্চিটার কথা শুনে ফ্লোরে বসে পড়ল কাব্য। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়েছে কাব্যর দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবার তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছে কাব্য। হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। কাব্যর কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচ্চিটা মুখ ধরে হাসছে। ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দিয়ে কিভাবে হাসছে। সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানায় বান্দর হয়ে গেলাম? এরপর কাব্য সবাইকে উদ্দেশ্য করে বলল, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? এদিকে সবকিছু যেন কাব্যের মাথার উপর দিয়ে যাচ্ছে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। সবাই হাসতেছে কেন? আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে, বুঝতেছি না। ওই জান্নাত ফাইজলামি না করে বল কি হয়েছে। আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। রাতে পিচ্চিটা এমন কাজ করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে কাব্যের। পিচ্চিটাকে দেখে মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে। তারপর কাব্য দৌড়ে চলে গেল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল, তারপর আবারও রুমে চলে আসলো। আর এভাবে দিন পার হলো। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। কাব্য ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে কাব্যের। কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ, সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে কাব্যের। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ ছিল আমার? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা ছেড়েছিলাম শুধু, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে ভুলবো বলো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে হঠাৎ কাব্য থমকে গেল। তার মনে হচ্ছে কেউ যেন তার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবে কিছু ভাবতে পারছে না। তখন সাথীকে কাব্য বলল, কিভাবে তার আর মীরার বিয়ে হয়েছে, আর কেন সে বিয়েটা করলো? সাথীকে বলল কাব্য। ওই মেয়েকে কাবিনে 20 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝে ডিভোর্স দিয়ে দিব। বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিল কাব্য। কিন্তু ফোন রেখে পিছন দিক থেকে তাকাতেই দেখে পিচ্চিটা তার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। কাব্য ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। কাব্য যাওয়ার আগেই পিচ্চিটা দরজা লক করে দিল। খুব ভয় হচ্ছে এখন কাব্যের। তারপর কাব্য আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বলল, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে কাব্য ভাবলো। মা বাবাকে ডাক দেয়, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর কাব্য যখনই তার মাকে ডাক দেবে তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব আর ওই শাকচুনিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব, বলবো তুমি এক শাকচুনিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা গুছিয়ে বলতে হয়, আমাকে ঢপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ মীরা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসরাতে কিছু করছো না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিছু করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব, বলবো যে তুমি। আচ্ছা এক্ষুনি বলছি, বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল কাব্য। দেখলো পিচ্চির চোখ জোড়া বন্ধ হয়েছে। পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে। কাব্য ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না।
তখন হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথে কাব্য মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। তারপর জান্নাত এসে বলল যে বাবা তাকে আজ অফিসে যেতে বলছে। তারপর জান্নাতকে সে বলল, বাবাকে বলো আমি অফিসে যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিল কাব্য। পিচিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। কাব্য ইমুতে গিয়ে দেখে সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিল তাকে কাব্য। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ যে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছেন। আমি সত্যিই বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবনে রেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যা সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিল কাব্য। পার্কে গিয়ে দেখে সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর সেও সাথীর পাশে গিয়ে বসলো। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। কাব্যের বসা দেখে সাথী তার দিকেই চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। কাব্যর মনে হচ্ছে তার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতে এই কলিজাটা কেঁপে উঠল কাব্যের। সাথীর হাতে ব্যান্ডেজ, বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবে সে 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দেবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নেবে প্লিজ? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে, পাগলামিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি কাব্যের। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে পাগলিটার চোখের পানিতে। গায়ের শার্টটা ভিজে যাচ্ছে কাব্যের। পাগলিটা এমন ভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে ধরে আছে কাব্যকে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর কাব্য বলল, কি হলো, আর কতক্ষণ দাঁড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটা গেইছে আমার ঠাঁই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্নে দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দেবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না প্লিজ। তারপর কাব্য পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আচ্ছা কাব্য, তুমি না বলেছো ওই মেয়েকে ডিভোর্স দেবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দেবে। যদি ডিভোর্স না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন কাব্যের কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সে সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলো যে মীরাকে ডিভোর্স দেবে। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখে 73টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারেনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখে মীরা কোথাও নেই। তখন তার মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর কাব্য ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছে তখনই এক চিৎকার। ওমা গো ভূত! মীরার চিৎকারে কাব্য মীরার দিকে তাকাতে দেখে পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছে কাব্য। কিছুক্ষণ পর দেখে পিচ্চিটার ভেজা চুলে। আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। কাব্যের শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলো, ওই পিচ্ছি মেয়ে, বাথরুমের শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন কাব্য মনে মনে বলছে, এই জন্যই তো ডেভিল বোনটা আমাকে ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে কাব্য পিচ্চিটার দিকে চেয়ে দেখে পিচ্চিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে তার। এই গোমরা মুখ হাসো কেন? আমি কি করব? কখনো কোনো দিন সাজিনি,
কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এইভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না, দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। পিচ্চিটার কথা শুনে কাব্যের খুব রাগ হচ্ছে। তার বাবা যে কি দেখে পিচ্চিটাকে তার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্ছি আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচ্চিটা কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল আর হেসকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন কাব্য কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তার মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দেবে তখনই তিনি বলল, কাব্য বাবা, মীরা মাটা খায়নি। মীরা বলেছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়েটা তো সারাদিন এত করে বলার পরেও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানোই যায় না। ওকে নিয়ে একসাথে খা। তার মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল তার, পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুই বস, হয় মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখে পিচ্চিটার ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোনো স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাবার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে, যেন তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিল কাব্য। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে কাব্য ফ্লোরে শুয়ে পড়লো পিচ্চিটাকে খাটে শুয়ে দিয়ে। এদিকে পিচ্চিটা তাকে খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতেই আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছে, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেল কাব্য, কারণ মীরা তার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাচ ভেদ করে পিচ্চিটার মুখে এসে পড়েছে। এত মায়াবতী লাগে কেন মেয়েকে চাঁদের আলোয়? না দেখলে হয়তো কাব্যর অজানাই থেকে যেত। তখন হঠাৎ সাথীর কথা মনে হতে সে পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো, ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। তখন কাব্য মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব? কথাটা বলতেই খাটে চলে গেল মীরা। কাব্য আবার ঘুমিয়ে ঘুমিয়ে হারিয়ে গেল। এদিকে ঘড়ির কাঁটায় 1টা বাজতেই মীরা ঘুম থেকে ওঠে। সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালেমা পড়ে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বাঁধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল কাব্যর। তার বাবা আজকে অফিসে যেতে দেবে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। কাব্য তার বাবার কথায় না করতে পারে না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিল। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলো তা দেখার জন্য কাব্য একেবারেই প্রস্তুত ছিল না। কিন্তু এখন সে কি করবে ভেবে পাচ্ছে না কিছু। সাথী কেমন করে যেন তাকিয়েছে তার দিকে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তারপরেও কাব্য সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভেতরে ঢুকে পড়লো এবং মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছে তখনই দেখে কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর মিনিট 10 পর ট্রেন আসবে। বুঝতেছে না কি করবে। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠলো, কারণ এ আর কেউ না, সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে কাব্য সাথীকে ডাকছে, সাথী চোখ বন্ধ করে আছে। কাব্যের বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আর বাইক পড়ে তার গায়ের ওপর। সে খুব কষ্ট করে চেষ্টা করছে তার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছে না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে।
বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে তার। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছে, তারপরেও সাথী শুনছে না। না, এ দৃশ্য কাব্য সহ্য করতে পারবে না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছে আর বাইক সরাতে চেষ্টা করছে। মনে মনে বলছে, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছে। তারপর আল্লাহর নাম নিয়ে বাইকে জোরে একটা ধাক্কা দিতেই বাইক সরে যায় তার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। কাব্য তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিল। সাথী কাঁদছে। এদিকে এখনো কাব্যের হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করে তার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে কাব্য বলল, এ পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ ঝর্ণা ধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পুড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, হাত যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটাও ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব আমি। কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে অন্য একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কীভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমিহীনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। কাব্য, বলতে পারো কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্য জনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ দেখে। প্লিজ, তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তো বা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও কাব্য, একটু। জানো কাব্য, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দেবে? একটু জোরে নাও না প্লিজ। নাও না, নাও না কাব্য, প্লিজ কাব্য। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে কাব্যের। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছে না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলতে, সাথী, খুব ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে তার। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল। কপালে একটা চুমু দিয়ে বলল, বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়েছে কাব্যকে। এদিকে সাথীকে বলল, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে কাব্য ফোনের দিকে তাকিয়ে দেখে 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেল। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখে মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। কাব্য কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে। সবাইকে বলে দিছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার পর। ঠিক বলছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এতটা ভালোবাসতে পারে। সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথা বলেছে। আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে। হাসিও পাচ্ছে, আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। তারপর কাব্য সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে উঠাতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর কাব্যের মাকে কান্না করে সব বলল। এদিকে রাগে কাব্যের শরীর ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখে তার বাবা 5বার ফোন দিয়েছে অন্যদিকে। মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখে বাবা দরজায় দাঁড়িয়েছে।
বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরের নতুন বউ রেখে বাইরে কোনো ছেলে থাকে? আর যদি এমন হয়, আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তখন কাব্য কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখে মীরা তাকে ডাকছে। এই ডাকতেছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিল কাব্য। সাথে সাথেই খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিল। তারপর বলল, এই তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আবার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করেছিস। আমি তোকে এই মাসেই ডিভোর্স দিব। একদমে কথাটা বলে দিল। তাকিয়ে দেখলো মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনো খাইনি। ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি আমি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। কাব্য মীরার দিকে চেয়ে দেখে মীরা কাঁদছে। চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে তার। দুই নয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষণের চেহারা নিয়ে আমার সামনে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়ল কাব্য। এদিকে মীরা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কুরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদল। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই কাব্য অবাক হলো। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিতে। এই কি হচ্ছে, ওঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখন কাব্যের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। পরে চিল্লানি দিয়ে উঠল মীরা। তারপর কাব্য বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আম্মু রাতে ঘুম থেকে উঠে পা জোরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে কাব্যের দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। তারপরেও সে কিছু বলল না। পরের দিন কাব্যের বাবা তাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর সে সাথীকে বলে সব রেডি করে রেখেছে। তাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে কাব্য হানিমুন করতে যাচ্ছে মীরার সাথে, কিন্তু না, সে হানিমুন করবে সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছনে তাকিয়ে দেখে মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়ছে। এটা দেখার সাথে সাথেই বুকের ভিতর কেমন জানি একটা চিনচিনে ব্যথা করতে লাগলো কাব্যের। কাব্য দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে বলল, মীরা কি করছে এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একটি রাত আপনার বুকে ঘুমাতে পর্যন্ত দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ মীরা, বোঝাই চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বলল কাব্য। সাথী বলল কোনো চিন্তা না করতে। অবশ্য তাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছে কাব্য। তখন হঠাৎ সাথীর ফোন ধরতেই সাথী বলল, পাশের রুমে এসো। এদিকে কাব্য পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। কাব্য কিছু মনে না করেই খেলো। আর এগুলো খাওয়ার সাথে সাথেই তার কেমন যেন একটা নেশা নেশা লাগছে, আর সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন সে নিজের অজান্তে সাথীকে জড়িয়ে ধরে ফেললো। সাথীও রেসপন্স করলো। কাব্য আস্তে আস্তে সাথীর ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া মিলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু, আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে সাথী কাব্যকে তাদের রুমে দিয়ে গেল। আর মীরাকে বলল সে তাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে কাব্য রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। এখনো তার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে।
তার নেশা এখনো লেগে আছে। মিরাজ খুব সুন্দর করে সেজেছে, চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলো, সকল কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সবসময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কি রকম দেখায়? আজকে অপরূপটাই না লাগছে মীরাকে, চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতেই কাব্য মীরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিল। এই ঘটনায় আর কাব্যের আকস্মিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না, কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার পছন্দের নাম অনুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। তারপর কাব্য মীরার কানের কাছে মুখটা নিয়ে বলল, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টমির ছলে কথাটা বলল কাব্য। মীরা তখন ছোট বাচ্চার মতো কাব্যের বুকে মুখ লুকালো। সে মীরার কপালে আলতো করে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পিচ্চিটা তার ঠোঁট জোড়া কাব্যের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলো তারা। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল কাব্য। সকালে ঘুম থেকে উঠে দেখে মীরার কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। তার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন কাব্যের রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠল। কি করলাম আমি তো মীরাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না কাব্যের। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখেনি ওকে কাব্য। কাব্য সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সব কিছু বলল। সাথী তার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বলল, সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না, কাল তোমাকে একটা পিল দেবো, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে কাব্য বেশ অবাক হলো, কিন্তু সে সাথীকে ভালোবাসে, কথাও দিয়েছে সাথীকেই বিয়ে করবে। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেল। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বলল, মীরা, খেয়ে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যা বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, আমি জানি গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নিবে। কাব্যের কথাটা শোনার সাথে সাথে এই মীরা তার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করবেন না। আপনার মন চায় আপনি আরও একটা বিয়ে করেন। আমি কখনো কোনোদিন আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে। শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হোক। প্লিজ একটা এতিমকে এইভাবে ফিরিয়ে দিবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই মীরা, কি করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করব তুমি আমার বুকে পা রেখে গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। প্লিজ এমন কসম দিও না। আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়েছে কাব্যের দিকে। মনে মনে ভাবছে হয়তো কাব্য বলবে, পিল খেতে হবে না মীরা। কিন্তু না, কাব্য কোনো কথা বলল না।
মীরা তার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললো কাব্য। এদিকে তার বাবা ফোন করলো যে তার বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিল বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করবে। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরল। এদিকে সাথী বলল যে মীরাকে তাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। কাব্য অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দেবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? না সাথী, এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমায় বিশ্বাস করো, তুমি আমার প্রাণ। কাব্য, জানো তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলেই কাব্যের হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না? পারবে না তোমার সেই স্ত্রী মীরাকে হত্যা করতে? কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমিই না আমি এই জীবন দিয়ে কী করবো? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোজ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে কাব্যের নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চড় বসিয়ে দিল সাথীর গালে, আর তার থাপ্পড় খেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর কাব্য শক্ত করে জড়িয়ে ধরলো সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেল কাব্য। তারপর সাথীকে সে ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। সাথীকে বাসে ড্রপ করে বাসায় আসতে দেখে মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। সে কিছু না বলে শুয়ে পড়ল। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। কথাটা বলার পর কাব্য পিচ্চিটার দিকে তাকিয়ে দেখে পিচ্চি কাঁদবে কাঁদবে ভাব। তখন কাব্য কম্বলটা টান দিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ কাব্যের ঘুম ভাঙতে দেখে কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে। চোখ খুলেই দেখে পিচ্চিটা তার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল তার। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। কাব্য জানে মীরা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়। তাহলে আজ ইচ্ছা করেই এমন করছে। তবে পিচ্চিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরম স্পর্শ এঁকে দিতে কাব্যের। কিন্তু এ কি, তার গায়ে লিপস্টিকের দাগ। মনে মনে ভাবছে,
আজ মনে হয় পুরুষ ধরেছে। কাব্য তার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলো। মীরার ঠোঁটের দিকে তাকিয়ে দেখে ঠোঁটে একই বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছে, পিচ্চিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নিক। হয়তো মীরার সৃষ্টি হয়েছে তার জন্য, কিন্তু না, তার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। তার মন প্রাণ জুড়ে শুধুই সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিল, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কসলিয়ে কসলিয়ে উঠল। তখন কাব্য বলল, কি ব্যাপার? আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না খুব ভয় করছিল, আর রাতে আমি কিছুই করিনি, সব আপনিই করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমায়। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘোরে আপনি যে এত ডেভিল। না না, ডেভিল না, শুধু ডেভিলের বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকেও কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরও কত জায়গায় কিস করেছি। বলতে হবে না? আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করে করেছেন? এই পিচ্চি চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না? বিয়ে বসেছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্চিটার কথা শুনে কাব্য নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেলল। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে দিল মীরাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। তার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলো, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়ে তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব? তারপরেও কেন আমার বিছানায় আসিস? আর একটা দিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে তারপর জেলে যাব। দুঃখিত, আপনাকে আমি খুব কষ্ট দিয়েছি, তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কীভাবে? বাবাকে তো কখনো দেখিইনি, আর এখন আসছে আপনাকে চালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এইভাবে থাপ্পড় দিয়েন, তবুও তো দাসী হয়ে আপনার হাতে স্পর্শটা পাবো। আর বিছানায় আসি, কী করব, ভয় পাই তো। তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল, আর চোখ থেকে আষাঢ়ে শ্রাবণ ঝর্ণাধারার মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগছে কাব্যের। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলো পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন কাব্যের বাবা মা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেল। সাথীকে কাব্য ফোন দিলে সাথী বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ে কাব্য। মীরা অবাক নয়নে তাকিয়েছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো? দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে। আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়েছেও। কাব্যের কথার উত্তরে মীরা তার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পার্ট 5 বাকি। তারপর মীরা চলে গেল। সাথী এসে কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য? কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? এদিকে হঠাৎ করে কাব্যের হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ার। কাব্যের ঠোঁট যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে, ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে কাব্য সাথীকে ছেড়ে দেয়। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলো মীরা কাঁদছে।
মীরা হয়তো কখনো ভাবেনি কাব্য এতটা নিচে নেমে যাবে, কিন্তু মীরা জানতো না কাব্যের কলিজার টুকরো হচ্ছে সাথী। সাথী তার জীবন মরণ, তার ভালোবাসা। তার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখা গেল। তারপর সাথী আর কাব্য খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে সে আর সাথী ঘুমিয়ে গেল ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে কাব্য সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে 1 সপ্তাহ পর বিয়ে করবে। তাই আর জোর করেনি কাব্য। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় কাব্যের। চোখ খুলতে দেখে সাথী তার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলো তা দেখার জন্য কাব্য একেবারেই প্রস্তুত ছিল না। গল্পে নায়িকার নাম চেঞ্জ করা হলো, এখন থেকে নায়িকার নাম কথা। এদিকে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে সে আর সাথী ঘুমিয়ে যায় খেয়াল নেই। সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারা সিদ্ধান্ত নিয়েছে 1 সপ্তাহ পর বিয়ে করবে। তাই আর জোর করেনি কাব্য। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় কাব্যের। চোখ খুলতে দেখে সাথী তার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলো তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না কাব্য। কথা জায়নামাজে বসে আছে, দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। কাব্য আরেকটু কাছে যেতেই শুনলো কথা বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শুনো। আচ্ছা আল্লাহ, আমি এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে বাবা মাকে বলে, তুমি তো আমার বাবা মাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে আমার আর কেউ নেই। হে আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো হে মাবুদ। আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি এতই ভালো লাগে তাহলে তাও আরও কষ্ট। আল্লাহ, আমি যা সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবে না, আর আমি এতটাই অভাগী, জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছ এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছ যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ওহো আমার আল্লাহ, তোমার এতিম গোনাগার বান্দি কাঁধে, তুমি দেখো না কেন আল্লাহ? তুমি দেখো না গো আল্লাহ? কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গোনাগার বান্দির এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ, আমিন। এদিকে দরজার ওপাশ থেকে কথার মোনাজাত শুনে নিজের অজান্তে চোখের পানি এসে গেল কাব্যের। পিছন দিকে তাকিয়ে দেখে সাথী। তুমি এখানে আর আমি সারা বাড়ি তোমায় খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন?
কথাটা বলে সাথী কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে যদি ছেড়ে যাও তাহলে ফল কাটা ছুরি নিয়ে বলল, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী কাব্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাব্য অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিল। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। সাথীকে জড়িয়ে কাব্য বলল, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। কাব্যের হাতটা কাঁপছে। তার চোখ বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো তার। কি করবে কিছু বুঝতে পারছে না। জীবনটা এমন কেন, কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগায়, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। ওই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাবো সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেবো আমি। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ, মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো। আমায় একটা পাপ্পি দেবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়লো কাব্যের যে সাথীর নিঃশ্বাস তার মুখে পড়ছে। তার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে ভালোবাসার স্পর্শ রেখে দিল। এদিকে সাথী তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই। তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতে দেখে তার ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখে হিটলারটার ফোন। কাব্য ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নামই নেই। কয়টা বাজে, এখনও ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। কাম সারছে। সাথী এখনো কাব্যের বুকেই শুয়েছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে তাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমাবে? এবার উঠো। বাবু আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। সাথী চোখ কসলি কসলি উঠে বলল। কি হয়েছে? কাব্য বলল, বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? যা হবার হবে। বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। কাব্য ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই তার বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না, খুব ভয় হচ্ছে। হঠাৎ কথা বলতে লাগলো, বাবার সাথে আমার বান্ধবী এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিয়ে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্য আর সাথী পূর্ব পরিচিত। সাথী, তুমি কিছু মনে করো না। রাজের বাবা এমনি সব কিছু সন্দেহের চোখে দেখে। আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ তাড়া আছে, এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেলে কথাকে ছোট্ট করে ধন্যবাদ দিল কাব্য। কথা করুণ দৃষ্টিতে তার দিকে তাকালো। কথার কলেজে ক্লাস শুরু হয়েছে। কথাকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো কথাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হলে সাথী ফোন দেয় এবং বলে কথাকে গাড়ি করে যেন কলেজে পাঠায়। সাথীর কথা মতো তাই করলো কাব্য। দুপুরে বসে আছে কাব্য। হঠাৎ কথার নাম্বার থেকে ফোন আসলো। সে ফোনটা ধরতে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল। প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে শেরপুর সরকারি হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিল কাব্য। কি থেকে কি হয়ে গেল। হসপিটালে গিয়ে দেখে মাথাটা কেমন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। আজ তো কাব্যের সুখের দিন। তার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। কিছুক্ষণ পর কাব্যের বাবা মা আসলো।
তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। আজ কথার দা আজ কথার দাফন, কথার লাশটা কাঁধে নিয়েছে কাব্য। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে তার। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। কথাকে দাফন করে আসলো কাব্য। সাথী কাব্যকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি তার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। কাব্য সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। সাথী চলে গেল। কথার ছায়া মনে হয় প্রতিনিয়ত কাব্যের পাশে ঘোরে। কেমন যেন উদাসীন লাগে তার। আজকে ভাবলো সাথীর কাছে যাক, এভাবে আর পারছে না। আজ রাতটা সাথীর সাথে থাকবে। সাথীকে ফোন দিয়ে না পেয়ে বাসায় গেল। বাসায় গিয়ে দেখে দরজা খোলা। কাব্য সরাসরি সাথীর রুমে চলে গেল। সাথীর রুমের কাছে যেতে দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলো। কাব্য ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠল। সাথী আর তার ভাই রথিক্রিয়ায় ব্যস্ত। হঠাৎ সাথী যা বলল তা শোনার জন্য একেবারে অপ্রস্তুত ছিল কাব্য। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে আসো। আমার বাবুটা কি হট। ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসর রাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সজীব নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। এসব দৃশ্য দেখে কাব্যের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, যার জন্য সে তার নিষ্পাপ বউকে হারালো। মন চাই কাল নাগিনীকে খুন করি। কথার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে কাব্যের। আস্তে আস্তে কথাগুলো বলল, ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা কথাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে বেশি রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া, আর তা এ মাসেই পূরণ হবে। কথাগুলো শুনে বুকটা চিনচিনে ব্যথা করছে কাব্যের। তার মন চাচ্ছে দুইটাকে খুন করি, এদের জন্য আমার স্ত্রীর কথা আজ পরপারে। কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেঁসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। কাব্য আজ বাইক চালাচ্ছে আর কথার কথা ভাবছে। তার মনে হচ্ছে কথা তার পাশে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে তার। বাড়িতে এসে সে তার বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিল। খুব কষ্ট হচ্ছে তার। তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনিই সব কিছু ঠিক করে দিবেন। রুমে এসে শুয়ে পড়ল কাব্য। চোখ বন্ধ করলেই পিচিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে। পারছে না কাব্য এভাবে আর থাকতে। হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়েই দেখে কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরল কাব্য। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। এতগুলো, আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। কাব্য সাথীর ফোনটা কেটে পার্কে চলে গেল। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। নীল শাড়ি পরেছে, নিজের নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে। নীল পোশাকের আড়ালে যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই, চলো না বিয়ে করে নিই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার হৃদয়ের স্পন্দন, খুব ইচ্ছে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না?
আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল কাব্য। আর সহ্য হচ্ছে না তার। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল। যে কেউ দেখে কাল নাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তো লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর হত্যার প্রতিশোধ দিব। তার আগে দেখ ভিডিওটা। যদি সাথীকে বিয়ে না করিস, বলবো সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তা সর্বনাশ করেছিস। আর সাথী অন্তঃসত্ত্বা, তা বুঝে নে কি করবি তুই। পিছন দিকে তাকাতেই কাব্য দেখে সজীব মোবাইল ফোনে সাথীর আর তার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না কাব্য। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল সে। বাবু, খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। বাবু রাগ করে না, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিসে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। কাব্য আর কিছু বলতে পারলো না। এসব তারই পাপের ফল। বাসায় এসে কথার ছবিটা বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেল কাব্য। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কারণ খবর দেখলো কাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলো, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন কথার পছন্দের নীল শার্টটা বের করতে আলমারি খুলে একটা ডায়েরি পেল কাব্য। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলো এটা কথার লেখা ডায়েরি। প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলো, গতকাল আমার বাসর রাত ছিল। বাসর রাত সব নারীর জীবনেই শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমার বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি, বাবা মাকে হারিয়েছি। ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেনি সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, আমি অভাগী একা একা ঘুম থেকে উঠে পড়তাম। আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌন সম্ভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গেছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে বলে, মুহূর্তেই আমার পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। আমার স্বামী বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার। আমি আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটাকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো। বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে, আর নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে নেই। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথে প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলেই সান্ত্বনা দিয়েছি যে কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে ঠিক রাখতে পারলো না কাব্য। পিছন দিকে তাকাতে দেখে কথা কান্না করছে। এই কথা, কাঁদো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, যার ফল ভোগ করছি। এই কাব্য, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? মা, কথা বলো না, কথা কান্না করছে। ওকে আমি না খুব কষ্ট দিয়েছি মা। কাব্যের মা বাবাকে নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেল। এখন তার কোনো চিন্তা নেই, কথাকে সাথে নিয়েই ঘুমায়। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার পড়ালেখা করে পাগল হয়েছে, আমাকে পাগল বলে কত বড় সাহস। আরেকবার যখন তাকে পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ডাক্তারকে। কাব্যকে জোর করে এক রুমে আটকে রেখেছে। রুমে শুধু কাব্য আর কথা। নার্সকে জিজ্ঞেস করলো কাব্য, আমি এখন কোথায়? নার্স বলল, আপনি এখন পাবনায় আছেন আপনার বউ কথার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন দিয়ে দিল। ঘুম থেকে উঠে দেখে কথা তার দিকে চেয়ে হাসছে। তার বাবা মা আসছে। সে তার বাবাকে বলল, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা কথাকেও নিয়ে চলো। ও বাবা, কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু কথা ছাড়া। বাবা,
আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না। কথাগুলো বলে কাঁদতে লাগলো কাব্য। কাব্যের বাবা তার মাকে নিয়ে চলে গেল, তারপর নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই, সব সময় কথার সাথেই কথা বলতো কাব্য। এদিকে আজ কাব্যের মা বাবা তাকে নিতে আসছে। এখন কথা আর তার সাথে কথা বলে না। সে এখন জানে কথা মারা গেছে। তার মা বাবা বাসায় নিয়ে তাকে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে। এই 2 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকেদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাতে ভাড়া আছি। কাব্যের তার বাবার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। তার বাবা এই বয়সে অফিসে কাজ করে। মনে মনে ভাবলো, আমার কোনো না কোনো জব করতেই হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলো কাব্য, ওর সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলো। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে তাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই কথার স্মৃতি তাকে ঘুমাতে দেয় না। কথার সেই দুষ্টিমিগুলো আজও তাকে কাঁদায়। প্রতি রাতে কথার ছবি বুকে নিয়ে ঘুমায় সে। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলে কাব্য। আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেল কাব্য। কি সুন্দর করে হাসে, ঠিক কথার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে কথার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছে সে। কাব্য মেয়েটাকে ডাক দিয়ে বলল, তোমার নাম কি মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলো কাব্য। এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন কেঁপে উঠলো কাব্যের। আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আড়ি। কান ধরো, কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা নামের অর্থ হলো রানী। আমি না তোমার টিচার, টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারকে ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। কথাগুলো বলে মুখে চেপে হেসে দিল। কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না, খুব হাসি পাচ্ছে তার। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে রাগী লোক নিয়ে তাকিয়েছে তার দিকে। কি হলো, আমার কথা বোঝনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছো যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি না কান ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়েই হবে না। রাইসার কথা শুনে কাব্য কান ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। কাব্য মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলল, মামনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা আপু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার, আজকে আসি। হঠাৎ কাব্য দেখে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই, বাবাই। বলে লোকটাকে জড়িয়ে ধরলো। লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। কাব্য মনে মনে ভাবলো, আজ যদি কথা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটা ঠিক এতটুকু বড়ই হতো। নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল কাব্যের। কথার চাঁদমুখটা ভেসে উঠছে তার স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখে তার বাবা অসুস্থ। কাব্য তার বাবাকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তারের রুমে গিয়ে সেই লোকটাকে দেখলো কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে।
ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভেতরে, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে কাব্য একজন ডাক্তারকে নিয়ে তার বাবাকে দেখালো। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। কাব্য তার বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল তার। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে তার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে তার? বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে কাব্যের। ডাক্তারের রুমে গিয়ে বলল কাব্য। মেয়েটার কি হয়েছে? পাশ থেকে লোকটি বলল, কাল স্কুল থেকে আসার সময় গাড়ির দুর্ঘটনা হয়, প্রচণ্ড ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ছে। মেয়েটা যদি কিছু হয়ে যায় তার মা বাঁচবেন না। যদি এখন রক্ত না পাওয়া যায় আল্লাহ জানে কি করবেন। কথাটা বলে কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার, ঢাকার আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব আবারও কেঁদে দিলেন। কাব্যের কেন জানি কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। সে ডাক্তার সাহেবকে বলল, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তাড়াহুড়ো করে তাকে নিয়ে শুয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রায়শাকে দিল। কাব্য কিছুক্ষণ শুয়ে থেকে তার বাবার কাছে চলে আসলো। পরের দিন তার বাবাকে নিয়ে বাসায় ফিরে হসপিটাল থেকে আসার সময় রায়শার বেডের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে রায়শাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রায়শার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে তার কাছে। এক ধ্যানে তাকিয়েছে মেয়েটার দিকে। কি রে কাব্য, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? কাব্য তার বাবার কথা শুনে খানিকটা চমকে বলল, চলো বাবা। কাব্য তার বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেয়। পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। কাব্য দরজাটা খুলতেই তার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। কথা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো কাব্য। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এ নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই। আঙ্কেল আন্টি সাথে জান্নাতকেও নিয়ে আসবে। কথা, আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমি সত্যি বাঁচব না। প্লিজ ছেড়ে যেও না আমায়। প্লিজ, আমার বুক থেকে তোমাকে কেউ আর কেড়ে নিতে পারবে না। কান্না করে দিয়ে কথাগুলো বলল কাব্য। চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তে কথার হাতটা ধরে ফেলল সে। ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল কথা কাব্যের গালে। হঠাৎ কি যেন পড়ার শব্দে ঘুম ভেঙে যায় কাব্যের। ফ্লোরের দিকে চেয়ে দেখে তার বুক থেকে কথার ছবিটা পড়ে ভেঙে গিয়েছে। গলাটা শুকিয়ে গেছে তার। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়ল কাব্য। কাব্য বুঝতে পারলো সে কথাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছে। কথার মুখটা বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। কয়েকদিন পর কাব্য স্কুলে গিয়ে দেখে রফিক সাহেব বসে আছে। আপনাকে আজ আপনাদের বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় আসবেন। আজ আমাদের রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিল কাব্য। একটা কাজের মেয়ে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো। রাইসা দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরল। খুব সুন্দর লাগছে। মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল কাব্য। অজানা এক প্রশান্তি মনে ছুঁয়ে গেল তার মনে। বাড়িতে প্রায় কাব্যদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেল কাব্য। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়ল সে। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, কথা। এটা কিভাবে সম্ভব যাকে নিজ হাতে দাফন করেছে সে, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে তার চোখের সামনে। কিন্তু কথা বেঁচে আছে। কথার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছে না কাব্য। নিজের অজান্তে এই কথার নাম ধরে ডাকতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো কাব্যের। অন্যদিকে পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার শাস্তি এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। কাব্য কিছু ভাবতে পারছে না। এদিকে রফিক সাহেব কথার হাত ধরে নামাচ্ছে। কথার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে কাব্যের, কিন্তু কোনো কথা হয়নি।
এদিকে রায়সার জন্মদিনের কেক কাটার পর কাঁধে কারো হাতের স্পর্শ পেল কাব্য। পিছন দিকে তাকাতেই দেখে কথা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। কাব্য কি বলবে বুঝতে পারছে না। এটা তার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী। কিছু ভাবতে পারছে না সে। বুকটা ফেটে যাচ্ছে তার। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রায়সা আর তার মা এগিয়ে দিয়ে গেল কাব্যকে। বাসায় এসে কাব্য কথার স্মৃতিগুলো ভাবতে লাগলো। সে জানে এটা কথা নয়, কিন্তু কেন যেন বারবার তার মন বলছে এটাই কথা। এটাই আমার পিচ্চি বউ কথা। এখন প্রায় প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে কাব্য। প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে কাব্যের মন বলে এটা তানিয়া নয়, কথা। পরে খবর নিয়ে কাব্য জানতে পারে অফিসে যায়, নিজের অফিসে আছে। একদিন অফিসে যাওয়ার পথে কথার গাড়ি আগলে দাঁড়ালো কাব্য। গাড়ি দাঁড়া করাতেই সে বলল, যদি কিছু না মনে করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। একটা পার্কে নিয়ে গাড়ি দাঁড় করালো। কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার কথা। আমার মন বলছে প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাব্য? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার মীরা কে? আর কি বলছেন এসব? আপনি এসব বলতে আমাকে এখানে এনেছেন? ছি, লজ্জা করে না আপনার? আমি মিথ্যা বলছি না। এরপর কথার সাথে ঘটে যাওয়া সবকিছু বলল কাব্য। কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার কথা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটা। প্লিজ কথা, তুমি এমন কথা বলো না। আমি জানি তুমি মিথ্যা বলছো, আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলে কথার হাতটা ধরে ফেললো কাব্য। কথা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা এখন বোঝার বাকি রইল না আমার। লজ্জা করে না অন্য স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? আর আপনি ভালো করে জানেন আমার স্বামী আর দুইটা মেয়ে আছে। তারপরও আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি? মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল কথা। এদিকে তানিয়া, যাকে কথা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলেছিল, কিন্তু সে তো কাব্যের কথা না। নিজের প্রতি আজ প্রচন্ড ঘৃণা হচ্ছে কাব্যের। আজ তার জন্য তার মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনও মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি সেদিন আমার মন বলছে আপনি আমার কথা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য সরি। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছা করছে না কাব্যের। বুকটা ফেটে যাচ্ছে তার। বারবার কথার চাঁদ মুখটা ভেসে উঠছে তার সামনে। এদিকে কখন যে মাঝ রাস্তায় এসে পড়েছে সে জানে না। পেছন থেকে কে যেন ডাকছে। পেছন দিকে চেয়ে দেখে তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। কাব্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে তার কলিজার টুকরা কথা দৌড়ে আসছে তাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল কাব্যকে। পাশ দিয়ে একটা বাস চলে গেল। কাব্য ধাক্কা খেয়ে রাস্তায় একপাশে গড়িয়ে পড়ল। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে তার। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছে সে কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে, আর বলছে। চোখ দুটি বন্ধ হয়ে আসছে কাব্যের। শত চেষ্টা করেও চোখ দুটি খুলতে পারছে না সে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। তার কানে ভেসে আসছে কথার আহাজারি। বারবার কপালে চুমু খাচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে তাকে।
তারপর আর কিছু মনে নেই তার। অন্যদিকে একদল লোক এসে হাসপাতালে নিয়ে যায় কাব্যকে। এদিকে কথাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে কাব্যের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। মা, কাঁদছিস কেন? কথা বলছিস না কেন? বাবা, কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হাসপাতালে আসেন। কথার মুখে কাব্যের বাবা কাব্যের দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কই গো কাব্যের মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের কাব্য অ্যাক্সিডেন্ট। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল তার। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে তারা হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কথা কাঁদছে। রফিক সাহেবও আসছে, কথাকে বোঝাচ্ছে। কথা কাব্যের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না বাবা কাব্যকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই কথা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছে? ওর কিছু হবে না তো? প্লিজ ডাক্তার, চুপ করে থাকবেন না। ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আমাদের সর্বান্ত চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের আর কিছু নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচাতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে কথার পায়ের তলার মাটি যেন সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার সাহেব, আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে কথা ডাক্তারের কথা মতো কাব্যের কেবিনে ঢুকতেই হু হু করে কেঁদে দিল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে। কথার কাছে কাব্যের মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। কথা কিছু না ভাবতে পেরে কাব্যের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, কাব্য প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও আমায়। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় তাহলে তার নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে। জানো, তোমার মেয়ে মানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নিবে না? ওই আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। সামনে পায়ে চুমু খাচ্ছে কথা, সমানে পায়ে চুমু খাচ্ছে কথা। এদিকে পেছন থেকে এসব নার্স দেখে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে। প্লিজ এভাবে কান্না করো না, আল্লাহকে ডাকো, রোগীর ক্ষতি হবে। নার্সের কথা শুনে কাব্যের পা ছেড়ে দিল কথা। কলিজাটা ফেটে যাচ্ছে তার। বাসা থেকে ফোন দিল। রায়সা নাকি কাঁদছে তার বাবার জন্য। কেউ তার কান্না থামাতে পারছে না। রায়সা শুনেছে কাব্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কথা কাব্যের বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য। বের হতেই এক লোক বলে, ম্যাডাম, হসপিটালে আসার সময় আপনার হাতে এই ডায়েরিটা ছিল। কথা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি তুমি আমার বাসায় আসবে না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবাই অ্যাক্সিডেন্ট করেছে, তাও তোমার জন্য তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো। সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পিও দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি। তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে ছোটবেলা থেকে বাবাইয়ের ছবি দেখিয়ে বলেছ ওটা তোর বাবা। যেদিন বাবাইকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে তাদের বাবা তাদের জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার তো খুব কষ্ট হতো তখন, খুব। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে মা।
মা আমার, তুমি কেঁদো না। তুমি আমায় মা ডাকবে না, তুমি আমার কেউ না, কেউ না তুমি। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বলে ডাকতে দাওনি। কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বারবার কাব্যের কথা মনে পড়ছে কথার। রফিক সাহেবও কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে। কথা কথা দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ তার মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিল কথা। ডায়েরিটা খুলতেই চমকে গেল সে। কথা দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিল কথা। ডায়েরিটা খুলতেই চমকে গেল সে। আমার এই হৃদয় লিখিলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই, ওগো হৃদয় রাঙিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী, তোমার অবুঝ ভালোবাসাকে অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জোরে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমাতে, আমি যার পারছি না তোমার বিরহে, এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছা করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ। জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগা, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনও সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চরের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম, কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন শুনেছিলাম তুমি কথা নও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে তোমার হাত ধরল আমার কাছে, তখন মনে হয়েছিল কেউ যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কথার। আজকে কথার একটা মিথ্যার জন্যই কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে কথার। কাব্যের মুখটা বারবার কথার সামনে ভেসে উঠছে। কথার কানে বারবার বাজছে কাব্যের শেষ কথাগুলো। হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেল কথা রুমের বাইরে এসে দেখে রায়শা কাঁদছে, খাবারের প্লেট ফেলে দিয়েছে। রাগ করে না, খেয়ে নাও। আমাকে মা বলবে না, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না তুমি। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবার কিচ্ছু হবে না, প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও না, বাবাইকে না দেখে খাবো না। হঠাৎ রফিককে আসতে দেখেই কথা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া, কাব্য বাঁচবে না, কাব্যকে ছাড়া আমিও বাঁচবো না ভাইয়া। রফিক কথাকে বুকে নিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন।
তোর কান্না যে দেখতে পারি না। মা বাবা তোকে ছোটোবেলায় হারিয়েছি, তানিয়াকেও এই প্রথম দেখিয়েছি, দেখতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের একটা মেয়েকে কন্ট্যাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখে চিনে ফেলি তুই আমার ছোটোবেলার হারিয়ে যাওয়া বোন কথা। কিন্তু সে সময় তানিয়া গাড়ির নিচে পিষ্টে হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতনই ছিল, তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনের রক্ত আমার শার্ট ভিজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানসিক কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যের বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে কথা বানিয়ে কাব্যের বাড়িতে পাঠায়, আর রিচি পায় তার মাকে। রিচির বাবা রফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করে কথা, কিন্তু এজন্য যে রাজ আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিত না সে। হঠাৎ রায়সা দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলল, মম, চলো না বাবাইয়ের কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে। কথাকে কিছু বলতে দেওয়ার আগেই রায়সা কথাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। কথা রায়সাকে নিয়ে হসপিটালে আসতেই কাব্যের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না বাবা। সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচবো না। অন্যদিকে রায়সা তার বাবার রুমে গিয়েই বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বলো বাবাই, তুমি আমাকে বুকে নিবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ একটা নার্স এসে বলল, মামুনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো। দেখছেন না আমি আমার বাবাইয়ের সঙ্গে কথা বলছি? কথা বলবে না, বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে। তোমাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। ও বাবাই, স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনেও দেয়। আমি এসব কিচ্ছু চাই না বাবাই। তুমি কথা বলো না বাবাই, কথা বলো, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে? প্লিজ বাবা কথা বলো, আর চুপ করে থেকো না। আমাকে বুকে নাও না বাবাই, তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। ও বাবাই, এত অভিমান কিসের তোমার? মা কাঁদছে বাবাই। বাবাই, মা তোমার জন্য রাতে কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘোরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাইও কাঁদছে। কথা বলবে না আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে না আমায়? ও বাবাই, তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবা, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে ব্যথাও করছে বাবাই। ও বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে। এদিকে রায়সার কান্না দেখে সবাই কাঁদছে। কথার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছুই করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। কথাটা শুনেই কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই কথাকে নিয়ে বেডে শুয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রায়সা গিয়ে কাব্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ও বাবাই, বাবাই, ও বাবাই করে ডাকছে। রায়সার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যের স্যালাইন নেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ ডাক্তার এসে কাব্যের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না। যা ভেবেছিলাম তাই হলো। কথা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে। কথা নিস্তব্ধ হয়ে গেছে। রায়সা কাঁদছে আর বলছে, বাবাই কথা বলো না বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না?
আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ কি পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না? ও আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না তুমি। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাইকে বলো না আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো, বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে আর কোলেই নেয় না, আদরও করে না। আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই, কথা বলো না। মা, মা দেখো, বাবাই কথা বলছে না, বাবাইকে বলো না কথা বলতে। ও বাবাই। এদিকে সবাই কাব্যের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। কথা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে কাব্যের চলে যাওয়ার দিকে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। আজ একটি ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল কথার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? রায়সার কথা শুনে কথার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রায়সাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে কথা। রায়সাকে কি বলবে সে উত্তর যে কথার কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালে কথা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে লাগে, বাবা, আমার স্বামীকে কোথাও যেতে দিব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে কথার চিল্লানি শুনে কাব্যের বাবা কথাকে গিয়ে বলে, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা কাব্যকে কবর দিয়ে দিচ্ছে। বাবা প্লিজ আমার কাব্যকে কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা, সত্যি ওকে ছাড়া মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখেছিস, কাব্য বেঁচে আছে। ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যের বেডে। কথা দৌড়ে কাব্যের বেডে গিয়ে দেখে রায়সা কাব্যের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। কথা কাব্যের কপালে চুমু দিয়ে কাব্যের পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো আমি তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকুন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। কথা দুরাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে দুটি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে রহমান রহিম, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন অবস্থায় তোমার পবিত্র দরবারে দুটি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস তা কখনো পাইনি মায়ের ভালোবাসা। এখন আমার জীবনের একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নেই। এই ভিখারিণীকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমি কিচ্ছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমার মেয়েকে তুমি বাবাহারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়েও তোমার বান্দা বান্দিদের লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া তুমি কবুল করেছো। এই কথা বলে মোনাজাত শেষ করে যায় নামাজেই ঘুমিয়ে গেল কথা। ভোরের আলো পড়তেই কথার ঘুম ভেঙে যায়। কথা দৌড়ে যায় কাব্যের বেডে। কথা গিয়ে দেখে কাব্যের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল কাব্য আর ফিরবে না। কথাটা বলেই ডাক্তার চলে গেল। কথা চিল্লিয়ে কাঁদছে। না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কাব্যের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, আর চুপ করে থেকো না। কথা কাব্যের পা জড়িয়ে ধরে কাঁদছে। কথা কাঁদতে কাঁদতে কাব্যের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন কথাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কথা চেয়ে দেখে কাব্য কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছে।
এদিকে কাব্য বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি বইটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার পিচ্চিটাকে কি আমি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। কথাটা বলে কাব্যের বুকে মুখ লুকালো। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে অ্যাক্সিডেন্ট সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথা কাব্যের মুখে হাত দিয়ে ফেলল। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো সারা রাত বাকি, আর এখন আমি কিন্তু আর পিচ্ছি না। কাব্য হেসে দিয়ে কথাকে জড়িয়ে ধরল। হঠাৎ রায়সা এসে বলল, বাবাই মাকেই আদর করবে, আমায় করবে না? হুম হুম। রায়সাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিল। দোয়া করবেন তাদের জন্য, তারা যেন এভাবেই সুখে শান্তিতে থাকে। আর গল্প কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো গল্পে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।